গেল সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে এই দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে নিউ মার্কেট নীলক্ষেতে ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে শেষ হয়। পরে কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। কোটার বাতিলের পক্ষে যে আন্দোলনটা করছিলাম, তারপর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছে যে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। অথচ উনি এই সরকারের অধীনে 2018 সালে আমাদের এই কোটাটা উনারাই সংস্কার করছিল। আমাদের দাবি একটাই, কোটা উঠাতে হবে। স্বাধীন দেশে শ্রমিক, কুলি, মজুর সবার যেন সমতা প্রাপ্ত হয়। আমরা কোটা প্রথা নিপাত চাই। হাইকোর্টের বহাল যেন পরিবর্তন করা হয়। যতদিন পর্যন্ত আমাদের চাওয়া পাওয়া না দেবে, আমরা এখানে রাস্তায় থাকবো, আন্দোলন করে যাব। আন্দোলনের প্রতি সমর্থন আছে, কিন্তু আন্দোলন যেন হয় সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না করে। দর্শক, দেখতে পাচ্ছি সহকর্মী মনিরুল ইসলাম ইতিমধ্যে সঙ্গে যোগ দিয়েছেন, শাহবাগে রয়েছেন তিনি। মনির, কোটা ইস্যুতে আদালত তো সিদ্ধান্ত দিয়েছে, এই বিষয়ে কিছু করতে হলে তো আদালতে যেতে হবে। এই ব্যাপারে শিক্ষার্থীরা ঠিক কি বলছেন? যে আসলে সেটাই শিক্ষার্থীরা এই তাদের যে দাবি দেওয়া আছে এগুলোর মধ্যেও এই আদালতের বিষয়টি কিন্তু আছে। তারা বলছেন যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই যে কোটার বাতিল করা হবে কি হবে না, এই বিষয়টা আদালতের সিদ্ধান্ত। এখন সরকারের যে 2018 সালের পরিপত্র আছে, সে 18 সালের পরিপত্রে আদালত বলেছে এই 18 সালের পরিপত্রটি অবৈধ। অর্থাৎ সরকারকেই এখন আদালতে লড়তে হবে যাতে এই কোটা প্রথা আর ফেরত না আসে। এই জন্যেই সরকারের প্রতি এই কোটার সংস্কার বা কোটা প্রথা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন বলছে সরকারকে যেটা একটা সরকারের নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে যাতে কোটা যাতে আর না ফেরত আসে, এবং এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাতে যাতে আদালতের উপর এই প্রভাব পড়ে, যাতে এই আন্দোলনটিতে আন্দোলনের মাধ্যমে আদালত থেকে সেরকম একটা রায় আসে বা সেরকম একটা নির্দেশনা আসে। ইতোমধ্যে আপনি জানেন যে এই সারা দেশের মতো বাংলা ব্লকের যে কর্মসূচি, সে কর্মসূচির আওতায় ঢাকার এই শাহবাগ এলাকায় যে কর্মসূচি সেটা চলছে। এবং দেখা যাচ্ছে যে আমরা অন্যদিন যেটা দেখেছি যে অবরোধ চলাকালে যত সময় গড়িয়েছে হয়তো অবরোধে যারা বা আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের সংখ্যা আসলে কমে আসতে থাকে, এরকম আমরা দেখেছি। কিন্তু আজকে সেরকমটা আমরা দেখছি না। আজকে দেখছি যে আন্দোলনকারীদের সংখ্যা কমছে না, তারা বেশ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। সায়েন্স ল্যাব, অন্যদিকে মৎস্য ভবন, এই শাহবাগটাকে একটা কেন্দ্র হিসেবে রেখে, অন্যদিকে ইন্টারকন্টিনেন্টালের সামনেও তারা জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। আর এই যে অবরোধ, সেই অবরোধের কারণে স্বাভাবিকভাবে পুরো ঢাকা শহরে এই মুহূর্তে অচল হয়ে আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে ব্যানার, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী ছাড়াও আন্দোলনে সংহতি জানাতে আসছেন বিভিন্ন জনেরা। তাদেরকেও এখানে বক্তব্য রাখা হচ্ছে, বিভিন্ন স্লোগান, বিভিন্ন বিপ্লবী গান বা দেশাত্মবোধক গান, এগুলো দিয়েই আসলে এই আন্দোলনটি চলছে। বুকে পিঠে বাংলাদেশের পতাকা, কপালে বাংলাদেশের পতাকা বেঁধে অনেকে এই কোটা প্রথা বাতিলের যে দাবি, সেই দাবি নিজের বুকে লিখে, সাদা বা কালো রং দিয়ে, কালি দিয়ে নিজের বুকে পিঠে লিখে অনেকে আন্দোলনে আসলে একাত্ম হতে এসেছেন। বিভিন্ন ঢাকা শহরের, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন জায়গার বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা এখানে এসেছেন। তো আমরা যতদূর জানি যে আজকে এইটা 4টা থেকে শুরু হওয়া এই যে অবরোধ, সে অবরোধটি রাত পর্যন্ত, রাত অবধি চলবে। আর এটা শুধু আজকে নয়,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার বা তাদের নেতৃস্থানীয়রা বলছেন যে এটা সরকারের দিক থেকে বা আদালত দিক থেকে একটা সেই তাদের পক্ষে একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত দৈনন্দিনভাবে এই আন্দোলনের বিস্তৃতি আরও বাড়বে, আন্দোলনের সময় আরও বাড়বে, সব কিছু মিলে এই আন্দোলনটি আরও বেগবান হবে, এমনটি তারা বলা হচ্ছে এই অবরোধ থেকে। শাওন। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আরেক সহকর্মী কাছে যেতে চাই। সায়েন্স ল্যাবরেটরি থেকে এখন যোগ দিচ্ছেন আরিফুর রহমান সবুজ। সবুজ, ছাত্র আন্দোলনের সবশেষ অবস্থা জানতে চাই, কি দেখছেন জানাবেন। শাওন, মূলত এখানে 5 ঘন্টা হয়ে গেছে, সোয়া 1টা থেকে এখন সোয়া 6টা বেজে গেছে। 5 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবরোধ করে রেখেছে এবং এর ফলে যেটি হয়েছে মূলত এই এলাকাটা দিয়ে আসলে যেই মানুষজন যারা যাতায়াত করছিলেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন এবং এর কিছুক্ষণ পর অর্থাৎ 3টার পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এসে যোগ দেয় এবং এই যে অবরোধ কর্মসূচি বা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি এখন পর্যন্ত চলছে এবং তারা বলছে যে যেহেতু কেন্দ্রীয়ভাবে তাদেরকে এই সিদ্ধান্তটি অর্থাৎ শাহবাগ মোড় থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচির অনুযায়ী তাদের যে আন্দোলন সামনের দিকে সেইভাবে ধাবিত হবে, তার আগ পর্যন্ত অর্থাৎ সেখানে কী নির্দেশনা দেওয়া হচ্ছে সেটির উপর নির্ভর করছে তাদের এই অবস্থান কর্মসূচি। সেখান থেকে যদি বলা হয় যে তাদের এই অবস্থান কর্মসূচি সরিয়ে নেওয়ার জন্য, তারপরে তারা মূলত এখানে সরে যাবেন। এর আগে যেটি হয়েছে এই যে অবরোধ কর্মসূচি 5 ঘন্টা ধরে, যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এই জায়গাটি যারা আন্দোলনকারী তারা বলছেন যে সাময়িকভাবে এই ভোগান্তিতে সাধারণ মানুষকে পড়তে। সবুজ, দেখছিলাম সরাসরি আমরা, ধন্যবাদ আপনাকে। এদিকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও উত্তাল ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিক্ষোভ আর অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বেলা 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র বহালের দাবি তাদের। পাশাপাশি দাবি জানান সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কে অবস্থান নেয় মহাসড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। প্রতিবাদ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। গানে গানে কোটা সংস্কারের দাবি জানায় তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার করা উচিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে বসে পড়েন তারা। সেখানে কোটা বাতিলের দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। কোটা নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এখনই বিষয়টি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। বলেন, কোটা নিয়ে একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থিতিশীলতাকে বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেখানে প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বারংবার একটা এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়
যেখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরা বারবার এগিয়ে যায়। সেই ধরনের প্রচেষ্টা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলনে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহ ধরে শিক্ষকদের টানা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলাভবনের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। সেখানে পেনশন স্কিম প্রত্যয় থেকে মুক্তি চান তারা। একই সাথে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ও সুপার গ্রেড চালুর দাবি জানান। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। বলেন, আলোচনা করলে সমাধানের পথ বের হবে। আলোচনা আর আন্দোলন একযোগে চলবে। ব্রেন অনেক বেশি হচ্ছে। আজকে এই পরিস্থিতিতে আমরা পড়তে থাকলে একসময় আমাদের মতো এই জুনিয়র টিচার যারা ভবিষ্যতে বিদেশে পিএইচডি করতে যাব, আমরা কিন্তু আর দেশে ব্যাক করতে চাবো না। প্রত্যয় চলবে না, আমরা প্রত্যয়ে থাকবো না, আমরা প্রত্যয়ে থাকতে পারি না। আমরা একটি অদক্ষ মানব শক্তি গড়তে পারি না। প্রত্যেক স্কিম থাকুক সরকারের, আমাদের সে ব্যাপারে আপত্তি নেই, কিন্তু আমরা শিক্ষকরা সেখানে থাকবো না। আমরা পূর্বে যে জায়গায় ছিলাম সেই জায়গায় থাকুক। লেখাপড়া বাদ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা পদ্ধতি বাতিলের মতো বিচারাধীন বিষয় নিয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নিয়ে কথা বলেন সরকার প্রধান। গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, তার সরকারই কোটা পদ্ধতির মাধ্যমে নারীদের সর্বোচ্চ চাকরি দিয়েছে, সুতরাং কোটা বাতিলের আন্দোলন যুক্তিসঙ্গত নয়। এ সময় সরকার ঘোষিত পেনশন স্কিমে সবার যোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তার দাবি, সর্বজনীন স্কিমের মাধ্যমে অবসরের পর মিলবে জীবনের নিশ্চয়তা, থাকতে হবে না কারো মুখাপেক্ষী। গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়ে 2001-এ ক্ষমতা আসলো, এসেই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন শুরু করলো, বোমা হামলা, এটাই ছিল তাদের কাজ। মানে তাদের আসল চেহারাটাই তখন আরো ফুটে উঠলো। কিন্তু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে আর ভোট চুরি করার ওই চক্রান্ত করেছিল বলেই কিন্তু জনগণ তাদেরকে মেনে নেয়নি। নারী টি-20 এশিয়া কাপের জন্য হরমনপ্রীত কৌরকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এছাড়াও স্কোয়াডে আছেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা। মূল দলের বাইরেও 4 জনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রেখেছে বিসিসিআই। আসরের উদ্বোধনী দিনে এ গ্রুপে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ভারত পাকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পর্দা উঠবে 19 জুলাই। গতবারের চেয়ে এক দল বেশি নিয়ে নারী এশিয়া কাপের 9ম এই আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়। 2 গ্রুপে বিভক্ত হয়ে আসরে অংশ নেবে মোট 8 দল। এদিকে শিরোপার লড়াইয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এখন পর্যন্ত রেকর্ড 7 বার এশিয়া কাপের ট্রফি জিতেছে উইমেন ইন ব্লুরা। বাংলাদেশ কারো রক্তচক্ষুকে ভয় পায় না, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তা প্রমাণিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে পিজিআর সদস্যরা ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে বাহিনীর কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তারা। পরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হাতে গড়া সশস্ত্র বাহিনীকে উন্নত করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে গণহত্যা চলছে, বাংলাদেশ কোনোভাবেই এটি সমর্থন করে না। আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা প্রমাণ করতে পারেনি। সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। মন্ত্রী ও সচিবরা সৎ থাকলে দুর্নীতি হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সর্ষের মধ্যে ভূত থাকলে দুর্নীতি প্রশ্রয় পায়। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান শেষে এসব কথা বলেন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার আছে, তেমনি খারাপের জন্য শাস্তি পেতে হবে। মন্ত্রণালয়ের মন্ত্রী
সচিব, প্রধান প্রধান কর্মকর্তারা আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগরীর সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজির আর আজিজ নয়, আরও শত শত রাঘব বোয়াল হয়েছে। শুধু সরকারের আশ্রয় প্রশ্রয়ে এসব করছে তারা। অভিযোগ করেন, দেশের জমিদার তন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন রিজভী। ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরে যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং সাবেক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে। দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। একই দিন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। এছাড়া বরিশাল মহানগরে মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক, জিয়াউদ্দিন শিকদার জিয়াকে সদস্য সচিব এবং আফরোজা খানম নাসরিনকে 1 নম্বর যুগ্ম আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব বলেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কোটা বিরোধী আন্দোলন চলছে। তাছাড়া রথযাত্রা সহ অন্যান্য কারণে ঢাকা দক্ষিণ অর্থাৎ পুরান ঢাকা, লালবাগ, গুলিস্তান, ওয়ারী সহ বেশ কয়েকটি জায়গায় ট্রাফিক জ্যাম রয়েছে। এসব রুটে চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি। অধিকাংশ স্থানে অপরাহ্ন থেকে ট্রাফিক কনজেশন একটু অন্যান্য দিনের তুলনায় বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই অঞ্চলে গমনাগমনকারী ব্যক্তিবর্গকে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করব যে তারা বের হওয়ার সময় যেন পর্যাপ্ত সময় হাতে রেখে বের হয়। যমুনা ব্রহ্মপুত্রের পানি কমলেও উন্নতি হয়নি দেশের উত্তর মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা। ব্রহ্মপুত্র, ঘাঘট ও ধরলার পানি বইছে বিপদসীমার উপরে। এদিকে কুড়িগ্রাম, নাগেশ্বরীর বাহির কেদার এলাকায় এলজিইডির ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা প্রকল্পের বাঁধ ভেঙে নতুন করে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। জলবন্দী 9 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ। চলতি বন্যায় তলিয়েছে 6,615 হেক্টর ফসলি জমি। অবস্থার উন্নতি নেই গাইবান্ধাতেও। এদিকে তিস্তার কাউনিয়া ও ডালিয়া পয়েন্টে পানি কমলেও শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পানি। তিস্তা তীরবর্তী 20,000-এরও বেশি মানুষ পানিবন্দী। পানির নিচে রাস্তাঘাট, অনেক জায়গায় বিচ্ছিন্ন যোগাযোগ। দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে নদী ভাঙন। চোখ রাঙাচ্ছে জামালপুরে যমুনা নদীর পানিও। বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে জলবন্দী 5 উপজেলার 42টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। এই অবস্থায় পানি ঠেলে কেন্দ্রে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। বন্যা পরিস্থিতির জন্য এরই মধ্যে 2টি কেন্দ্র স্থানান্তর করেছে জেলা পরিষদ। এছাড়া পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের 10,000 মানুষেরও বেশি মানুষ পানিবন্দী। বিশুদ্ধ পানি ও খাবারের অভাব সব জায়গায়। সুরমা, কুশিয়ারার পানি কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে হাওড় অঞ্চলের। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সিলেটে এখনও বন্যা কবলিত প্রায় 5 লাখ মানুষ। আর আশ্রয় কেন্দ্রে রয়েছে 9,000 মানুষের বেশি। এদিকে পানিতে নিমজ্জিত সুনামগঞ্জ, তাহিরপুরের অনেক সড়ক চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী এবং পরীক্ষার্থীদের। বন্যা কবলিতদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। কেউ কেউ ত্রাণ পাচ্ছে না এমন অভিযোগ নাকচ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। বললেন, ত্রাণ পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটছে না। মন্ত্রণালয় আশ্বস্ত প্রশাসনের কাজে। দুপুরে নিজ দপ্তরে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এইসব জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বলেন, বন্যার কারণে 18টি জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী। এসব মানুষের জন্য 3,000 আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। বন্যা কবলিতদের জন্য 18 জেলায় 21,700 মেট্রিক টন চাল,
5,47,00,000 টাকা শুকনো অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে, যেহেতু পর্যাপ্ত মজুদ রয়েছে সেখানে এটা কেউ না পাওয়ার কোনো কারণ নাই। জেলা প্রশাসকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন, সমস্ত জেলা প্রশাসকরা, যে সেখানে তাদের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পর্যাপ্ত দ্রব্য সামগ্রী রয়েছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা মিট আপ করার জন্য কাজ করতেছে। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতি জেনে নেব। ইতিমধ্যে সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন, জকিগঞ্জ থেকে। জানাবেন তিনি। রিপন, বানের জল কতটা নামলো? বানভাসীদের দুর্ভোগ কমাতে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, সেগুলো কি একটু জানাবেন? শাওন, এর আগেও আপনাকে বলেছি যে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে, কুশিয়ারা নদীর পানিও কিছুটা কমেছে, কিন্তু কুশিয়ারা নদীর পানির কমার যে ধীরগতি, সেই কারণে এই কুশিয়ারা তীরবর্তী প্রায় 6টি উপজেলায় অনেক মানুষ পানিবন্দী। সরকারি হিসাবে এখন পর্যন্ত সিলেটের প্রায় 5,15,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই অবস্থাটা শুধুমাত্র এই যে এই তৃতীয় দফা বন্যা এমন না, এটা কিন্তু প্রায় এক মাসের উপর সময় ধরে তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। কিন্তু একটু আগেই শুনছিলাম, আপনার খবরেই শুনছিলাম যে ত্রাণ নিয়ে আসলে সরকারের তারা খুব স্বস্তি প্রকাশ করছেন, কিন্তু আসলে গ্রামের মানুষগুলো ত্রাণ বরাদ্দ হয়েছে, সেই ত্রাণ বিলিও হচ্ছে, কিন্তু গ্রামের অভ্যন্তরে একদম নিচু জায়গাগুলোতে যেখানে মানুষ ভোগান্তিতে রয়েছে সেখানে কিন্তু সেভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। আমরা যে ইউনিয়নটিতে সারাদিনই ছিলাম, জকিগঞ্জ উপজেলা বারোহাল ইউনিয়ন, এখানে প্রায় 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তার হিসাবে এখানে তার ত্রাণ যে পরিমাণ দরকার তার চেয়ে অর্ধেকও তিনি পাননি। এখন তিনি বলতে চাচ্ছেন যে সকল গ্রামে প্রায় 100টি পরিবারের ত্রাণ দরকার, সেখানে 20 জনকে তারা ত্রাণ দিতে পেরেছেন। এই যে অবস্থা, এই অবস্থার পরেও যদি তৃপ্তির ঢেকুর কেউ তুলেন প্রশাসনের যে তথ্যগুলো নিয়ে, তাহলে এইসব বানভাসী মানুষের জন্য দুর্ভাগ্যই বলা যেতে পারে। কারণ পর্যাপ্ত ত্রাণের কথা বলা হচ্ছে, কিন্তু যারা ভোগান্তিতে রয়েছেন গ্রামের মানুষ, তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। যে মনতৈল গ্রামে গিয়েছিলাম এই ইউনিয়নের, সেই গ্রামের অনেক মানুষ তারা বলছেন যে 1.5 মাসে একবারও ত্রাণ পায়নি। আসলে তাদের কাছে কবে ত্রাণ পৌঁছাবে, আর কতদিন এইরকম দুর্ভোগে থাকলে তারা ত্রাণ পাবেন, এই প্রশ্ন তাদের। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে। কোপা আমেরিকার শেষ 8 থেকে বিদায়ের পর পরবর্তী বিশ্বকাপের দিকে নজর দেওয়া ছাড়া আর উপায়ই বাকি। তবে সেই মিশনের যাত্রাও যে কতটা স্বস্তির হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে কোপায় নিজেদের শেষ ম্যাচে টাইব্রেকারে স্নায়ুচাপ কাটাতে দলের বাইরে অবস্থান করা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিল কোচ। সেটির অবশ্য একটি ব্যাখ্যা দিয়ে আপাতত মুক্তি পেয়েছেন তিনি। দলের বাইরে ছিলাম কারণ একজনকে আমার পরিকল্পনা বলে দিয়েছিলাম। পেনাল্টি শুটের জন্য 5 জন ঠিক করাও ছিল। যারা এই শুট করার জন্য পজিশনে ছিল তাদের অনুশীলন ও প্রস্তুতি ছিল আগে থেকে। জয় পেতে হলে কোনো দলকে ভুল করতেই হতো। দুর্ভাগ্যজনকভাবে সেটাই আমাদের সাথে ঘটলো এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতির অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। বাছাই পর্বে এখনো আমরা পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছি। ব্রাজিলকে আমরা সবসময় উঁচুতে রাখতে চাই। আমরা পরিশ্রম করতে থাকবো এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেব। জানি সময়টা কঠিন, তবে সকল ব্রাজিলিয়ানের সমর্থন পাওয়ার আশা রাখছি। জুন মাসে কিছুটা কমেছে খাদ্য ও সেবার দাম। সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.72%। তবে খাবারের দাম নিয়ে বড় স্বস্তি নেই। সোমবার এই পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। তাতে দেখা যায় মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.89%, তবে পরের মাসে তা 0.17% কমেছে। তারপরও এ নিয়ে টানা 14 মাস 9%-এর উপরে রয়েছে মূল্যস্ফীতির সার্বিক সূচক। দুশ্চিন্তা কাটছে না খাদ্যের দাম নিয়ে। এখন প্রতি 100 টাকার খাবারে প্রায় 10.5 টাকা বেশি গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। সাধারণ মানুষ কিনে খামো কিভাবে? অনেক হিমশিম খাইতে হয়। দেখি তাও বাজারে আসছি, কিনতে পারি কিনা। গরিব মানুষের দ্বারা এগুলো অসম্ভব। সাধারণ মানুষ যারা আসলে খেটে খাওয়া মানুষের জন্য এগুলো অসম্ভব। এগুলো রিজনেবল মনে হচ্ছে না, মানে যেটা আমাদের ইনকামের সাথে সামঞ্জস্য নেই।
রপ্তানি তথ্য নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। সরকারের এক এক সংস্থা দিচ্ছে এক এক তথ্য। ইপিবি রপ্তানির যে তথ্য দিচ্ছে তার তুলনায় কমিয়ে বলছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা তথ্য গেল 2 অর্থ বছরের 10 মাসে রপ্তানি ঘাটতি $2,334 কোটি। রপ্তানিকারকদের দাবি, এতদিন রপ্তানি আয় বাড়িয়ে বলেছে ইপিবি। বিশ্লেষকদের ধারণা, রপ্তানি হওয়া অর্থ দেশে আসছে না, বরং পাচার হচ্ছে বলে এই তথ্যে এই গরমিল। রপ্তানিকারকরা যে ভালো নেই এটা প্রমাণিত হলো, কিন্তু এতদিন বেশি হিসাব দেখিয়ে যে পলিসি মেকিং এ সরকারকে বিভ্রান্ত করেছে ইপিবি, এটা আসলেই এটা আমাদের জন্য দুঃখজনক। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যে ডেটাটা দেয় সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আরো বেশি পরিমাণে পণ্য রপ্তানি হচ্ছে, বাংলাদেশে আরো বেশি আয় করার কথা, যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো দিচ্ছে তার চাইতে বেশি কিন্তু তাদের মিরর ডাটাতে দেখাচ্ছে। রপ্তানি আয়ের তথ্য নিয়ে ইপিবির হিসাবে ভুল হয়নি, তবে কিছু ক্ষেত্রে ডাবল কাউন্টিং হয়েছে। এক্ষেত্রে সমন্বয়ের অভাব ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ডিজিটালাইজিং ইন্টারন্যাশনাল ট্রেড ইন বাংলাদেশ নিয়ে আলোচনায় তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ চলছে, নিজেদের বাজার নিয়ন্ত্রণ করছে ছোট দেশগুলো। বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য শুধু ডিজিটালাইজেশনের উপর নির্ভর করে না, এটা নীতি কৌশলের উপরও নির্ভর করে। বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণে শুল্ক অশুল্ক বাধা স্পষ্ট হচ্ছে। বলা হয়, রপ্তানির ক্ষেত্রে অটোমেশন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক রিপোর্টটা যেটা রেমিটেন্স পাইলো ওইটাই আপনার অ্যাকচুয়াল টাকা, কারণ বাংলাদেশ ব্যাংক জানে আপনি কত আমদানি করলেন, তার বিপরীতে বিদেশে আমি রেমিটেন্স করলাম, এটা তো জানবে না, ইপিবি জানবে না। যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক ভাবে কি আমার পুরো মূল্য আসবে, যখন কম মূল্য আসে তখন তারা ভাবে, তো ওই একটা অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশ ব্যাংক আর ইপিবির মধ্যে করতে হবে। বাংলাদেশে বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবারই প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। জানান, বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে এর সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে। সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে মোহাম্মদ ফারুক খান কথা জানান। বলেন, আগামী 1-2 মাসের মধ্যে বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মার্কিন রাষ্ট্রদূতও বোয়িং কেনার ব্যাপারে তাগাদা দিয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে আরো নতুন বিমান ক্রয় করতে চাই, কারণ সেটা আমাদের জন্য প্রয়োজন এবং এই প্রয়োজন মেটাবার জন্য নতুন বিমান ক্রয় করতে চাচ্ছি। এবং এটা নিয়ে আপনারা জানেন যে একটা ইভ্যালুয়েশন কমিটি, বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে ইভ্যালুয়েশন কমিটি কাজ করছে। গাড়িতে ছবি বা বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কর আরোপ করতে পারবে না বিআরটিএ। রোববার এই বিষয়ে জারি করা রুল শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। তবে প্রচলিত আইন অনুযায়ী গাড়িতে বিজ্ঞাপন প্রচার করতে হলে বিআরটিএর অনুমোদন নেয়ার নিয়ম বহাল থাকবে। এই বিষয়ে রিটকারীর আইনজীবী জানান, এতদিন কোনো গাড়ির উপরে বিজ্ঞাপন বা ছবি দিয়ে পণ্যের প্রচার করতে তৃতীয় কোনো প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশনকে কর দিতে হতো এবং বিআরটিএ থেকে অনুমোদন নিতে হতো। ফেসবুকে একসাথে প্রচুর শিক্ষার্থী নিখোঁজ, এটি গুজব কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। সম্প্রতি হঠাৎ করে দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে। এরই মধ্যে পুলিশের সহযোগিতায় রাজধানীতে নিখোঁজ 2 জনকে খুঁজেও পেয়েছেন স্বজনরা। ঢাকা মেট্রোপলিটনের বিন্দুমাত্র এ ধরনের কোনো তথ্য নেই বা প্যানিকটার কোনো কারণ নেই। আর ওভারঅল যদি যারা করছে তাদেরকে আমরা বলবো, যদি আপনাদের কোনো তথ্য থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, ইট উইল বি অ্যাড্রেসড অ্যাকর্ডিংলি। বগুড়া শহরের নারুলি এলাকার একই পরিবারের নারী ও শিশু সহ 7 সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। 4 দিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় শনিবার রাতে থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। শহরের নারুলি এলাকার বাসিন্দা জীবন মিয়া জানান, পাশাপাশি বাসা ভাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে
পরিবার নিয়ে থাকতেন তিনি। স্ত্রী, এক মেয়ে ও 2 যমজ ছেলেকে নিয়ে স্বাভাবিকভাবে চলছিল সংসার। গত 3 জুলাই জীবনের স্ত্রী রুমি বেগম কাউকে কিছু না জানিয়ে নিজের মা, ভাই বোন ও 3 সন্তান সহ পরিবারের 7 সদস্য বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। গ্রামের বাড়ি লালমনিরহাটে খোঁজ করেও সন্ধান মেলেনি তাদের। জীবনের শঙ্কা অজ্ঞাত এক ব্যক্তি তার শাশুড়ি ফাতেমা বিবিকে চাকরির প্রলোভন দেখিয়ে সদস্যদের মানব পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে। একই পরিবারে যেহেতু 7 জন সদস্য হারিয়ে গেছে, এই সংক্রান্তে আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত সাপেক্ষে কি কারণে তারা হারিয়ে গেল, কেন তারা বাড়ি থেকে নিখোঁজ, আমরা বিস্তারিত আপনাদেরকে তদন্ত সাপেক্ষে জানাবো। গত এক যুগে বাংলাদেশে মোট সরকারি ক্রয়ের প্রায় 70% ইজিপির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে প্রতি বছর $600 বিলিয়ন সাশ্রয় হচ্ছে। দুপুরে পটুয়াখালীতে বিপিপি এর কার্যাবলী ও ইজিপির বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালায় একথা জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ নাসিমুর রহমান শরীফ। তিনি আরও বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়াকরণে গড় সময় 100 দিন থেকে 57 দিনে নেমে এসেছে। ইজিপি সিস্টেম আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে জেলার দরবার হলে এই কর্মশালা হয়। 7ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন হবিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রীকরণ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান। মানহীন মালামাল ক্রয় ও গ্রাহক ভোগান্তির বিষয়ে প্রতিবাদ জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। বরগুনার রামতলীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়া হাট সেতু ভেঙে মাদারীপুরের একই পরিবারের 7 জন সহ 9 জন নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুর্ঘটনার সময় বেঁচে যাওয়া সর্বকনিষ্ঠ সদস্য সাফরিন সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তাদের অভিযোগ, মাত্র 13 বছর আগে 2 কোটি টাকারও বেশি খরচে সেতুটি নির্মাণ করে এলজিইডি। এত অল্প সময়ে কিভাবে পরিত্যক্ত হলো সেতু, আর কেনই বা দেয়া হলো না সতর্কতা নোটিশ, এমন প্রশ্ন উঠে আসে কর্মসূচি থেকে। দুর্ঘটনার জন্য সেতু নির্মাণের ঠিকাদার, স্থানীয় প্রশাসন ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করেন বিক্ষোভকারীরা। বিয়ের অনুষ্ঠানে গেছি, সবাই তো স্বর্ণলঙ্কে পড়ে গেছে। 30 ভরি প্লাস ছিল, ওর ছিল 3 ভরি প্লাস। এটা মিলে আর 300 জন, আমার মা, শ্বশুরি সবাই মারা গেছে। তো 65 ভরি প্লাস ছিল স্বর্ণ অলঙ্কার। এটা ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। ওরা লুটপাট করে নিয়ে গেছে, ওখান থেকে কিছু পাওয়া যায় না। আর যে ব্রিজ নির্মাতা ফাঁসি চাই, যে এর সাথে সংযুক্ত যারা আছে এদের আইনে আনা হোক, এই দাবি জানাচ্ছি। কৃষি খাতে আরও বেশি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। পাশাপাশি কৃষি যন্ত্রপাতি আরও সহজলভ্য করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে কৃষিতে এআইপি সম্মাননা 2021 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকার কৃষি খাতে বরাদ্দ কমাবে না। সার, বীজ, কীটনাশক সহ সব ধরনের কৃষি উপকরণ স্বল্প দামে কৃষকের হাতে পৌঁছানোর সকল কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 5টি ক্যাটাগরিতে 22 জনকে এআইপি সম্মাননা 2021 সম্মাননা দেওয়া হয়। পোস্ট হারভেস্টিং লস যেটা হয় প্রায় 30%-এর কাছাকাছি। এই 30% আমরা যে লস করতেছি, এটা কিন্তু আমাদের বিরাট একটা লস। সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারে, আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছেন। ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পিপিডির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কার্যনির্বাহী কমিটির 23টি সদস্য দেশ অংশ নেন। সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 39তম কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুদ্দোলাল সেন। এতে বক্তারা জনসংখ্যা উন্নয়নে সদস্য দেশগুলোকে প্রতিশ্রুতি পালনের দৃঢ় থাকার আহ্বান জানান। একই সাথে ভবিষ্যৎ জনসংখ্যা উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করা হয়। নরসিংদীর শিবপুরে প্রকাশ্যে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় নিহতের বোনের কাছে থাকা 4 লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। দুপুরে শিবপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। নিহত মারুফের পরিবার জানায়, বাজারে তার উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পাশে ব্যাংক থেকে বাবার পেনশনের টাকা তুলছিল মারুফের বোন।
খবর পেয়ে তাকে বাঁচাতে এলে সাথে থাকা টাকা ছিনতাই করে হামলাকারীরা। পরে আহত অবস্থায় মারুফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় ওই গ্যাংয়ের সদস্যদের সাথে বিরোধ ছিল মারুফের। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে কুপিয়ে জখম করার মামলায় 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে মামলার প্রধান আসামি রাশিদুল ইসলাম কোয়েল সহ 14 জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে বিচারক প্রধান আসামি সহ 9 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় জানা যায়, গত 3 জুলাই বিএনপির সমাবেশে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় আহত বিএনপি নেতার স্ত্রী সুলতানা পারভিন 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 40-50 জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রামের কর্ণফুলীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে মালিয়া গ্রামে অভিযান চালিয়ে সোলাইমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নিহত নাসিমা বেগম পোশাক কারখানার চাকরি করতেন। গত 5 জুলাই বেতনের টাকা না দেওয়ায় রাতে ঘুমের মধ্যে গলা চেপে নাসিমাকে হত্যা করেন স্বামী সোলাইমান। এরপরও পালিয়ে গেলেও 2 দিনের চেষ্টায় ধরা পড়েন পুলিশের হাতে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চেক করে দেখে যে গলার মধ্যে কাটা দাগ, তারপর আমরা পরবর্তী সাথে সাথেই আমরা আমাদের পুলিশের অভিযান শুরু করি। ঝালকাঠির রাজাপুরের পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একটি কক্ষে পলিস্তারা সহ দেয়ালের ভীম ধসে 5 শিক্ষার্থী আহত হয়েছে। সকালে ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার পর স্কুলের প্রায় 143 শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। নতুন ভবন নির্মাণ না করা পর্যন্ত ক্লাস করবে না বলেও জানায় তারা। স্কুলের প্রধান শিক্ষক জানান, 2004 সালে PD2 প্রকল্পের আওতায় স্কুলের ভবন নির্মাণ করা হয়েছিল। গেল 2-3 বছর ধরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা। মাদারীপুরে এক বিকাশ কর্মীকে কুপিয়ে 18 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সকালে সদর উপজেলার কালিকাপুরে ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকাশের বিক্রয়কর্মী আলামিন ও হাসারউদ্দিন বাজারের দিকে আসছিল। পথে 2টি মোটরসাইকেলে এসে তাদের পথ রোধ করে হামলাকারীরা। এ সময় আলামিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। তাদের সাথে থাকা 18 লাখ টাকা ছিনতাই করে। কোনো রকমে পালিয়ে হামলা থেকে বাঁচে হাসান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 9 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। মাদারীপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন মন্দিরে রথযাত্রা বের হয়। পরমাত্মায় জীবাত্মার মিলনকে চিরমুক্তি বলে বিশ্বাস করে সনাতন ধর্মাবলম্বীরা। সেই পারলৌকিক মুক্তি কামনায় কৃপা প্রার্থনা করে রথযাত্রার অনুষ্ঠান পালন করেন তারা। আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে শুরু হয় এই উৎসব, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, 8 দিন পর আবার সেখানেই ফিরে আনা হবে। দুপুরে টাঙ্গাইলে বড় কালীবাড়ি থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সনাতন ধর্মের নেতারা। বিভিন্ন বয়সী নারী পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়। র্যালি শেষে বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথ টান ও মেলা অনুষ্ঠিত হয়। আগামী 15 জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে উৎসব। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 315A1-এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শনিবার বিকালে সাভারের জাতীয় স্মৃতি সৌধে নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়ার নেতৃত্বে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এরপর তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কাজ করার আশাবাদ জানান ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার সেলিম মিয়া। যে সকল অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের যতটা সম্ভব আমরা তাদের মাঝে কাজ করে উন্নয়নের মূল স্রোত দ্বারায় যাতে ফিরিয়ে আনতে পারি সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ। 4 মাস ধরে প্রাক বিবাহ অনুষ্ঠানের পর এবার শুরু হয়েছে মুকেশ পুত্র
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার ছিল সঙ্গীতের আয়োজন, যেখানে মঞ্চ মাতিয়েছেন মার্কিন তারকা জাস্টিন বিবার সহ দেশ বিদেশের শিল্পীরা। অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, ধোনি সহ ক্রীড়াঙ্গন থেকে বিনোদন জগতের সব বড় বড় তারকারা। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।